আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোবহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে পুনর্বাসন, জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী। শ্রম প্রতিমন্ত্রী বললেন, সুদিন ফেরাতেই পদক্ষেপ। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে করোনা উপসর্গে সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু, মারা গেছে আরও ৯। কাল ভোর থেকে লকডাউন হবে রাজধানীর ওয়ারি। বিশ্বের বেশিরভাগ মানুষকেই করোনার ভ্যাকসিন নিতে হবে না, জানিয়েছেন অক্সফোর্ডের মহামারী বিশেষজ্ঞ। শুধু বয়স্ক বা স্বাস্থ্য সমস্যায় আক্রান্তরাই নেবেন তা। উত্তরাঞ্চলে যমুনার পানি আবারও বাড়ছে। বন্যা পরিস্থিতিতে আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী সহ আশ্রয়কেন্দ্র ও বাদে থাকা মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পাটকল শ্রমিকদের পুনর্বাসন করা হবে। বাজেটে অর্থ ছাড় হলেই শোধ করা হবে তাদের সমুদায় পাওনা, জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বন্ধ পাটগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধে ৫,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। এদিকে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, নতুন যন্ত্রপাতি এনে পাট শিল্পের সুদিন ফেরাবে সরকার। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা তুলে দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মাধ্যমে পাটকলগুলো চালানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার। এর জেরেই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের ২৫,০০০ স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার। এমন বাস্তবতায় শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। জানান, শ্রমিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথাও জানান গোলাম দস্তগীর গাজী। আপনারা এই যে মাসের মাইনেটি, এই মাস রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আরও 2 মাস নোটিশ পিরিয়ড আছে, সেই 2 মাস নোটিশ পিরিয়ড তারপরের মাসে প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গত মাসের এই মাসে এবং আগামী মাসে তার পরের মাসের প্রথম সপ্তাহে সমস্ত সুবিধা, আমাদের যে গ্র্যাচুইটি এবং অবসর সুবিধা, সেইটাও কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক যারা আছে সেইটাও তারা পাবেন কিন্তু। এদিকে পাটকলগুলোকে ঢেলে সাজানোর বার্তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী। একই সময় একই পয়সা খরচ করে আমরা 3 গুণ বেশি এই রিমডেলিং যে করবেন, সেই রিমডেলিং এর মাধ্যমে একই শিল্পে একই সময় একই খরচে 3 গুণ এখানে উৎপাদন হবে। তাতে করে পাট কিন্তু আমাদের ঘাড়ের আর বোঝা হয়ে থাকবে না। এর আগে বৃহস্পতিবার এ নিয়ে গণভবনে মুখ্য সচিব, অর্থ সচিব, বস্ত্র ও পাট সচিব সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রায়ত্ত সব পাটকলের সংস্কার ও আধুনিকায়নের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। করোনা উপসর্গে সিলেটে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. হক। এছাড়া কুমিল্লায় ৬ জন সহ চাঁদপুর ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। নিউমোনিয়া ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম.এ. হক। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয়েছে 2 জনের। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। বেশ কিছুদিন সর্দি, কাশি ও জ্বরে ভুগে মৌলভীবাজার শ্রীমঙ্গলে মারা গেছেন 1 জন। চট্টগ্রামে আরও 282 জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় পাসপোর্ট অফিসের উপপরিচালক সহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও 8 জন। কালাই থানার ওসি এবং ব্যাংক কর্মকর্তা সহ জয়পুরহাটে শনাক্ত 43 জন। এছাড়া বগুড়ায় 147 জন, নোয়াখালীতে 46, গোপালগঞ্জে 32, নড়াইলে 31, টাঙ্গাইলে 28, রংপুরে 25, ময়মনসিংহে 23 এবং নরসিংদীতে 22 জনের করোনা শনাক্ত হয়েছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। করোনা রুখতে পূর্ব রাজাবাজারের পর এবার কাল থেকে
ভোর থেকে 21 দিনের জন্য লকডাউন করা হচ্ছে রাজধানীর ওয়ারি এলাকাকে। জনসাধারণকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর। এদিকে অন্যান্য জায়গা খোলা রেখে শুধু ওয়ারি লকডাউন করে করোনা প্রতিরোধে সাফল্যের আশা দেখছেন স্থানীয়রা। রাজধানীর ওয়ারি এলাকায় 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো। শনিবার ভোর 6টা থেকে ওয়ারির বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হচ্ছে। জরুরি দরকার ছাড়া স্থানীয়দের বাইরে বের না হতেও বলা হয়েছে। করা হচ্ছে মাইকিং। লকডাউনের প্রস্তুতি হিসেবে রাস্তায় দেয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। যেভাবে এটা সংগ্রাম সারা পৃথিবীব্যাপী বাড়তেছে, যে আমরা তো এটা তো আমাদের নিজেদের তো সচেতন হওয়া উচিত। ভালো যে সরকার যা করতেছে ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য করতেছে। পাশাপাশি মহল্লায় যে সমস্ত আর বেশি আক্রান্ত, সেই সমস্ত মহল্লাগুলি ওপেন করে দিছে, ওপেন রাখছে। আর আমাদের এই গুটি কয়েক এই কতটুকু সফলতা আসবে এটা আল্লাহ পাকই জানে। লকডাউনের সম্ভাব্য সাফল্য নিয়েও মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বেটার হয়তো ওয়ারিতে কন্ট্রোল করা, যে আপনার মাস্ক পরে কিনা, তারা নিয়ম নীতি মানতেছে কিনা, দূরত্ব মেনটেন করতেছে কিনা। এই এলাকা না খালি লকডাউন, অন্য এলাকায় তো লকডাউন নেই। তো এটা শেষ হলে আবার এই অন্য এলাকার লোক আইব, এখানকার লোক যাইব, এই আগের মতোই হইব। সাধারণ একটু প্রয়োজন, আমার 2 কেজি চাউল লাগবে, আর আমি যদি মনে করি যে আমি আজকে বাহিরে নিয়ে আসি, আমার মতন যদি আরো 50 জন বাহিরে হয়, তাহলে লকডাউনটা সফল হলো না। ওয়ারি এলাকার ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, লকডাউন এলাকায় বাইরে বের হওয়া বা ভেতরে ঢোকার 17টি রাস্তা থাকলেও খোলা থাকবে মাত্র 2টি। আমাদের এলাকার লোকজন সচেতন ছিল, বিধায়ী মনে করেন রোগীর সংখ্যা অনেক কমে গেছে। আর স্বাস্থ্য অধিদপ্তরই বলতে পারবে তারা কেন এখানে লকডাউন দিল। এলাকার জনগণকে বলতে চাই যে ওনারা সরকার যে নীতি নির্ধারণ দিয়েছেন তা মেনে চলবেন। কোনো মার্কেট খোলা থাকবে না, 3টা সুপার সব খোলা থাকবে, তাও নির্দিষ্ট সময় এন্ট্রি করে যেতে হবে। এবং কী কারণে যাচ্ছে তাদের সে করে তারপরে আবার 8টার সময় এন্ট্রি করে আসতে হবে। 25 জুলাই পর্যন্ত চলবে ওয়ারি এলাকার লকডাউন। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। করোনার কঠিন সময়ে ধানের ব্যাপক ফলনের পরও চালের দাম অন্য বছরগুলোর চেয়ে এখনও কেজিতে 10 টাকা পর্যন্ত বেশি। রাজধানীতে সবচেয়ে কম দামের চালের কেজিতেও 42 টাকার নিচে টানা। তারপরও মানুষের আয় এখন কমে গেছে। চালের এ চড়া দাম নিম্ন ও সীমিত আয়ের মানুষকে ফেলেছে বাড়তি কষ্টে। জুনের প্রথম সপ্তাহে বাজারে আসে নতুন চাল, তাই স্বাভাবিকভাবে এখন চালের দাম কম থাকার কথা, কিন্তু এবার ঘটেছে উল্টোটা। অন্যান্য বছর তো দানের দাম এত ছিল না। গত বছর 28 চাউল আমরা 30-31 টাকা করে কিনতাম, এখন সে 28 চাউল কিনে পড়ে আমাদের 43, কারণ কেজি 10 টাকা বেশি। আর যে মোটা চাল ছিল 28 টাকা 29 টাকা, হাইস ছিল 30 টাকা, এখন 42 টাকার নিচে কোনো মোটা চাল নেই। গত বছর তো এই টাইমে অনেক দাম কম ছিল, মানে 35 টাকার মতো ছিল মোটা চাল, কিন্তু এই বছর মোটা চাল মনে করেন 42 টাকার নিচে কোনো চাল নেই। প্রতি বছর ধান উঠার পরে প্রতি কেজিতে 10 টাকা কমে, এই বছর উল্টা দেখতেছি। করোনার দুর্যোগে আয় কমে যাওয়ায় এমনিতেই বিপাকে স্বল্প আয়ের মানুষ, সাথে চালের উচ্চ মূল্য আরও কষ্টে ফেলেছে তাদের। করোনার সময় আমাদের ইনকাম চাহিদা কমে গেছে, এমনকি আমরা যেখানে কর্মজীবী সেখান থেকেও আমাদের অলরেডি বেতন কম পাচ্ছি। সামনে যে ঈদ আসতেছে, আমাদের আগে অগ্রিম শোনা দিচ্ছে আমরা বেতন বোনাস কম পাবো, এইরকম অবস্থায় আমাদের চলতে হচ্ছে। কাজ কাম্য নাই, করোনার ইতে চালের দাম, আমাকে কোনো আয় রোজগার নাই, কারণ আমাকে খুব কষ্ট হয় খাইতে। দোকানিরা জানালেন, একদিকে দাম বেড়েছে, অন্যদিকে কমেছে বিক্রি। আজকে শুক্রবার বন্দি বাজার, আমাদের মনে করেন এই টাইমে ভালো বেচা কিনা হয়। 11টা বাজে গেছে কি এখনো চাল 5-6 কেজি চাল বেচছে, বাজার কোনো লোকজনের আসে না, কিনা বেচা নাই, তো কম বেশিতে কি এই বুঝো কোন। এদিকে দাম কিছুটা কমে আসবে বলে আশার কথা শোনাচ্ছেন রাজধানীর বাইরের চাল ব্যবসায়ীরা। জানালেন, সামনে আরো কমবে। এখানে কোনো সংকট নাই, আগামীতেও সংকটের কোনো সম্ভাবনা নাই। 1 সপ্তাহ থেকে ধরেন চালের বাজারটা একটু কমের দিকে, মোটামুটি আমরা আগে 2100 টাকা বেচছি, এখন 2050 টাকা বেচতেছি। মোটা এবং চিকুক সবগুলো চালে প্রতি বস্তায় 50 থেকে 100 টাকা কমের মধ্যে আর কি। ঊর্ধ্বগতি ভাব থামে গেছে, বরং কেজিতে 1-2 টাকা নিম্নগতি ভাব আমরা পরিলক্ষিত করতে পারছি। তবে অন্য বছরের চেয়ে এবার চালের দাম বেশি থাকবে বলে আভাস ব্যবসায়ীদের। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের বেশিরভাগ মানুষকেই করোনার কোনো ভ্যাকসিন নিতে হবে না, জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত। তার মতে, একজন মানুষের জন্য জ্বর বা সাধারণ ফ্লুর যতটুকু ঝুঁকি, করোনার ঝুঁকিও ততটুকুই। শুধু বয়স্ক বা অন্য রকমের স্বাস্থ্য সমস্যায় আক্রান্তরাই করোনার বিশেষ ঝুঁকিতে রয়েছেন।
বিশ্বে বর্তমানে 100-র বেশি করোনা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, যার মধ্যে হিউম্যান ট্রায়াল রয়েছে অন্তত 12টির। সুনেত্রা গুপ্তের মতে বিশ্বের বেশিরভাগ মানুষের জন্য করোনা ঝুঁকিপূর্ণ নয়, তাই তাদের টিকাও দরকার নেই। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবলমাত্র তাদের ঝুঁকি কমাতে ভ্যাকসিন সহায়ক হতে পারে। সুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের করোনা নিয়ে দুশ্চিন্তার কিছুই দেখছেন না সুনেত্রা। তার ব্যাখ্যা, সাধারণ ইনফ্লুয়েঞ্জার চেয়েও করোনার মৃত্যুহার কম। তিনি বলেন, লকডাউনে করোনার সংক্রমণ কিছুটা কমানো গেলেও এটা স্থায়ী কোনো সমাধান নয়। করোনার কারণে বন্ধ থাকায় সেশন জটে পড়তে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী। সেশন জট কমিয়ে আনার কথা চিন্তা করে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল জানান, অনলাইন ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস চালু হলে সাপ্তাহিক বা বার্ষিক ছুটি কমিয়ে অতিরিক্ত ক্লাস দিয়ে সেশন জট কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় 18 মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, কবে ক্যাম্পাস খোলা হবে সঠিক করে তা বলতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে সেশন জটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থীর। সেশন জট কমিয়ে আনতে এখনই অনলাইন ক্লাস শুরুর দরকার বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল জানান, সেশন জটের বিষয়টি মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেশন জট থেকে মুক্ত করার জন্য শিক্ষার্থীদের ইতিমধ্যে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। এই প্রক্রিয়ায় থিওরি ক্লাসগুলো আমরা সম্পাদন করব। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এই প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় যখন খোলা হবে এবং তখন অতিরিক্ত ক্লাস নিয়ে সাপ্তাহিক ছুটির দিন সংকুচিত করে, বাৎসরিক ছুটি সম্পূর্ণ বাতিল করে কিংবা সংকুচিত করে শিক্ষার্থীদেরকে সেশন জট থেকে মুক্তি করার জন্য আমরা সকল নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। তবে অনলাইন ক্লাসের কিছু অসুবিধার কথাও তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন সরকার। অনলাইন ক্লাস শুরু করা গেলেও পরীক্ষা কিংবা ল্যাব ক্লাসগুলো নেওয়া এখন সম্ভব নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ গ্রাম থেকে আসে। তারা এখন গ্রামেই আছে এবং সেখানে নেই কোনো ইন্টারনেট, নেই কোনো তাদের ল্যাপটপ কিংবা স্মার্টফোন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরীক্ষা চালু করা যায় কিনা বিভিন্ন মহলের এমন প্রশ্নেরও জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের দেশে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীদের আসন বিন্যাস এবং হলসমূহে শিক্ষার্থীদের যে আবাসন ব্যবস্থাপনা, সে অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় খোলা কোনোভাবে বিজ্ঞানসম্মত নয় এবং সে অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় খুললে আমাদের সংক্রমণ কোনোভাবে রোধ করা যাবে না। শিক্ষার্থীদের নিরাপদে রাখার বিষয়গুলো বিবেচনা করেই ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যাপক মাকসুদ কামাল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। উত্তরাঞ্চলে যমুনার পানি আবারও বাড়তে থাকায় বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী মানুষ সহ আশ্রয়কেন্দ্র বা বাঁধে আশ্রয় নেওয়া লোকজনের দুর্ভোগ বেড়েই চলেছে। মধ্যাঞ্চলে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় টাঙ্গাইল ও জামালপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন 5 লাখ মানুষ। একদিন বিরতি দিয়ে সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বেড়ে হার্ট পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কাজীপুর পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে। সেই সাথে নদী ভাঙ্গনে যমুনা পাড়ের বাসিন্দারা দিশেহারা। টানা 6 দিন ধরে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, নাগরপুর, দেলদুয়ার, ভুয়াপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলার 21টি ইউনিয়নের 93টি গ্রামের 1,24,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টর ফসলি জমি। জেলায় ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বিপদসীমার 88 ও ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
জামালপুরে যমুনা নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় ইসলামপুর, বকশীগঞ্জ ও সদরসহ জেলার কমপক্ষে ৩১৯টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫০টি ইউনিয়নের ৩.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাবার সংকটে চরাঞ্চলের দরিদ্র ও দিনমজুররা। কুড়িগ্রামে ধরলার পানি ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৪৩ সেন্টিমিটারের উপর দিয়ে বইছে। টানা ৭ দিন ধরে পানিবন্দী ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর অববাহিকার প্রায় ২ লাখ মানুষ। খাবার কষ্ট, চলাফেরার কষ্ট, বাইরে করে যাওয়া অসুবিধা, সেই জন্য রাস্তার উপরে উঠছি। পলিথিন দিয়ে আমরা তাম্বু করে রাস্তার উপরে আছি। অন্যদিকে গাইবান্ধার নদ নদীগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও জেলার প্রধান নদী ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নতুন করে বেড়েছে করতোয়া নদীর পানি। তীব্র আকার ধারণ করেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের এলাকায় পানি ঢোকার পর এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা এবং কোনো অনুদান এখন পর্যন্ত আসলো না। এমনকি আমাদেরকে এখন পর্যন্ত দেখতেও আসে। গরু ছাগল মনে করো কাল থেকে না খায়া আছে, কোনো প্রকার সহযোগিতা নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের কারোই খোঁজ খবর নেই। এদিকে বগুড়ায় বানভাসী মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে গবাদি পশুর সাথে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। জেলায় যমুনার পানি এখনো বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এডিস মশা নিয়ন্ত্রণে কাল শনিবার থেকে ১০ দিনের বিশেষ চিরুনি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা বা বংশ বিস্তারের পরিবেশ পাওয়া গেলে জরিমানা সহ আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে আবার একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অর্থাৎ চিরুনি অভিযান শুরু হচ্ছে। 10 দিন ব্যাপী এই অভিযানে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরিচালিত হবে। যেখানে আমরা এডিস মশার বংশবিস্তারের জায়গা পাব, যেই হোক সে যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় এনে ফাইন করা হবে। বরিশালের মুলাদীতে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার নির্দেশে গাছ কাটার বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেও সাহস পায়নি অনেকে। তবে এ বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কামাল হাওলাদারের ছবিতে বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্ট। গত ২৮ জুন মুলাদী প্রেস ক্লাব রোডের পাশে থাকা ৩ লাখ টাকার ১৩টি মেহগনি গাছ কাটা শেষ করে মুলাদী উপজেলা পরিষদ। দরপত্র ছাড়াই গাছগুলো কাটার পর তা বিক্রি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আপনারা গাছ যে কাটেন, গাছ কিনছেন, আমরা কিনছি, আমরা কাটতেন কিনছেন, বলছে যে উপজেলা চেয়ারম্যান আর টিউনো, তাদের কাছ থেকে আমরা কিনছি। ওখানে টিউন হিসেবে আছে, চেয়ারম্যান আছে, হ্যাঁ যেটা করছে ওইটাই রাইট। টেন্ডার হয় এগুলো কাটা উচিত। তবে যে অসাধু লোক যদি কোনো অসাধু উপায় অবলম্বন করে গাছ কাটে, তবে অবশ্যই আমরা এর বিচার চাই সঠিক। পাইলিং এবার রাস্তা করবে, এটা ড্রেন করবে, এই জন্য আমরা কাটতে বলছি, আমরা কাটছি। এদিকে উপজেলা চেয়ারম্যান মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গাছ কাটার পর টেন্ডার প্রক্রিয়ার কথা জানালেও ভাইস চেয়ারম্যান বলছেন করোনার কারণে কোনো মাসিক সভাই হয়নি। এই মাসের 11 তারিখে একটা মিটিং ছিল, তাও বর্ষার কারণে চেয়ারম্যান মহোদয়রা আসে না, আমরা আসছিলাম, তারপরে মিটিং হয় নাই। গাছ নিয়ে তো আমাদের মাসিক সভায় এখন আলোচনা হয় নাই। গাছগুলো উপজেলা পরিষদের মাসিক সভায় যে গাছগুলো কেটে এক জায়গায় স্তূপ আকারে করে তারপরে সরকারি গাছ সরকারি কিভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত হওয়ার কারণে তাকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা দেখব যদি বিধিবিধান অনুসরণ করে না থাকে তাহলে গাছ কর্তনের সাথে সারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দরপত্র ছাড়াই বিক্রি করা এসব গাছের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 5,24,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,09,00,000
৮৬,০০০ পার হয়েছে। করোনায় নতুন করে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণ বেড়ে চলছে। দেশটিতে গেল একদিনে রেকর্ড ৫৭,২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট ১,৩১,৪৩৫ জন করোনায় মারা গেছেন। এদিকে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে বুধবার আরও ১২৭৭ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে নতুন করে ৭৪১ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৫০০। এছাড়া যুক্তরাজ্যে ৪৪,০০০, রাশিয়ায় ১০,০০০-এর কাছাকাছি। এদিকে ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গেল একদিনে মারা গেছে ৩৭৭। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে পুনর্বাসন, জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী। শ্রম প্রতিমন্ত্রী বললেন সুদিন ফেরাতেই পদক্ষেপ। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গে সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু। মারা গেছে আরও ৯। কাল ভোর থেকে লকডাউন রাজধানীর ওয়ারি। দেশের বেশিরভাগ মানুষকেই করোনার ভ্যাকসিন নিতে হবে না, জানিয়েছেন অক্সফোর্ডের মহামারী বিশেষজ্ঞ। শুধু বয়স্ক বা স্বাস্থ্য সমস্যায় আক্রান্তরাই নেবেন তা। উত্তরাঞ্চলে যমুনার পানি আবারও বাড়ছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী সহ আশ্রয়কেন্দ্র ও বাঁধে থাকা মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।